সকালের সময় ছিল। গ্রামের আবহাওয়া শুকনো আর গম্ভীর ছিল। প্রধান একটা গাছের তলায় উদাস দাঁড়িয়েছিলেন। তক্ষুনি রাকেশ আসে আর প্রধানকে বলে, এই যে প্রধান মশাই, আপনি এইভাবে মন খারাপ করে দাঁড়িয়েছেন কেন? কি হলো? রাজেশ, তুমি তো জানোই যে হিম্মতপুরের গ্রাম গত 5 বছর ধরে জলের জন্য কষ্ট পাচ্ছে। জমি খরা হয়ে গিয়েছে আর আমাদের জমিও নষ্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, সেটা তো আমিও দেখেছি, কিন্তু এর জন্য তো চিন্তিত কেন? আরে জমিদার এই সুযোগের ব্যবহার করছে তো। গ্রামের লোকজনকে ধার দিয়ে লোক দেখানোর সাহায্য করে, কিন্তু পরে অনেক সুদ জুড়ে দিয়ে ওদের জমি লুট করে নেয়। বুঝেছো তুমি? এখনো পর্যন্ত অনেক কৃষকের জমি ওর নামে হয়ে গিয়েছে গো। এটা সত্যি খুব অন্যায়, এটা ঘোর অন্যায়। আমাদের কিছু করতে হবে, কিন্তু কি করা যায় বলো? গ্রামের লোকজন ভয় পায়। জমিদার ভীষণ শক্তিশালী। প্রধান মশাই, কালকে আপনি গ্রামের লোকজনকে ডেকে নিয়ে আসুন তো, ওদের সাথে আমি কথা বলবো। আমাদের একসাথে হয়ে এর কোনো একটা উপায় বের করতে হবে। জমিদারের সাথেও কথা বলতে হবে। কিন্তু রাজেশ, এটা কিন্তু সহজ হবে না। সহজ তো কোনো কিছুই হয় না প্রধান মশাই, তবে চেষ্টা করাটা আমাদের দায়িত্ব, ওটা আমাদের করতেই হবে। রাজেশ বাড়ির দিকে রওনা দেয়। রাজেশ বাড়ি পৌঁছায়। বিন্দিয়া, তোমার সাথে আর তোমার বাচ্চার সাথে একটা কথা বলা ছিল দরকারি। কি হয়েছে রাজেশ? কমল আর সুলেখাও চলে আসে। আজকে প্রধান মশাইয়ের সাথে দেখা হলো। গ্রামের অবস্থা খুবই খারাপ শুনলাম। 5 বছর ধরে বৃষ্টি হয়নি, আর জমিদার বাবু গ্রামের লোকজনের জীবন একেবারে শেষ করে ফেলছে। ও ধার দিয়ে দিয়ে জমি কেড়ে নিচ্ছে সবার। তাহলে তুমি কি করার কথা ভাবছো? আমি গ্রামের লোকজনকে যে একসাথে করব, জমিদারের সাথে কথা বলবো, আর এই অন্যায় থামানোর জন্য কথা বলবো। তুমি জানো তো যে জমিদার কি পাজি লোক। ওনার সাথে শত্রুতা নেওয়া একদম ঠিক না। বাবা, মা ঠিকই বলছে। জমিদারের লোক ভীষণ শক্তিশালী, তাই না? ওরা সবকিছু করতে পারে। কমল, ভয় পেয়ে কোনো লাভ নেই। আমাদের যদি মনে হয় যে আমরা একদম সঠিক, তাহলে আমাদের কর্তব্য পালন করা উচিত। চোখের সামনে যে অন্যায় হচ্ছে তারপরে চুপ থাকাটা কিন্তু সব থেকে বড় অপরাধ। আমাদের সাহস দেখাতেই হবে, তা সে জমিদারের মতন কঠোর মানুষ হয় হোক। বাবা, যদি গ্রামবাসীরা ভয় পেয়ে তোমার সাথ না দেয় তাহলে তুমি কি করবে? তখন আমি লড়াই করব। মনে রেখো, যদি বুকে সাহস থাকে আর উদ্দেশ্য সঠিক হয়, তাহলে কোনো ক্ষমতাই আমাদের আটকাতে পারে না। বিন্দিয়া চুপ হয়ে যায়, কিন্তু তার চেহারায় ভয় দেখতে পাওয়া যাচ্ছিল। কমল আর সুলেখা নিজের বাবার দৃঢ় বিশ্বাস দেখে চুপচাপ ভাবতে শুরু করে। কালকে গ্রামে নতুন সূর্যের উদয় হবে, আর চুপ করে বসে থাকাটা ঠিক হবে না। রাজেশ গম্ভীরভাবে নিজের রুমে চলে যায়। গ্রামের সমস্ত লোকেরা একত্রিত হয়। রাজেশ চৌমাথায় দাঁড়িয়েছিল আর প্রধান পাশেই দাঁড়িয়েছিলেন। ভাইরা আর বোনেরা, আমি জানি আপনাদের অবস্থা এখন সত্যি ভীষণ খারাপ। বৃষ্টি হচ্ছে না, জমি নষ্ট হয়ে গেছে, কিন্তু এর মানে তো এই নয় যে আমরা আমাদের জমি জমিদারকে দিয়ে দেব। জমি হলো আমাদের আত্মা, আমাদের পূর্বপুরুষদের অংশ। এগুলোকে রক্ষা করা আমাদের দায়িত্ব। রাজেশ, জমিদারের সাথে লড়াই করা তো সহজ নয়, ও খুব শক্তিশালী তো। বন্ধুরা, শক্তি শুধুমাত্র শরীরে থাকে না, আসল শক্তি আমাদের উদ্দেশ্যে আর আমাদের বিশ্বাসের মধ্যেই রয়েছে। যদি আমরা সবাই একজোট থাকতে পারি, তাহলে কেউ আমাদের হারানোর সাহস করবে না। বুঝেছো? রাজেশ ঠিক কথাই বলছে। আমাদের জমি আর আমাদের অধিকার রক্ষা করার জন্য আমাদের উঠে দাঁড়াতে হবে। কিন্তু জমিদার যদি আমাদের উপর আক্রমণ করে তখন, তাহলে আমরা দাঁড়িয়ে তার জন্য লড়াই করব। ভয়ে ভয়ে বেঁচে থাকার সাথে ভালো হলো সম্মানের সাথে মরা। তবে বিশ্বাস রাখো, যখন আমরা একজোট থাকবো তখন জিতটা আমাদেরই হবে। গ্রামের লোকেরা আস্তে আস্তে বুঝতে পেরে যায়। কিছু লোক রাজেশের সাহস দেখে তার সাথ দেওয়ার জন্য রাজি হয়ে যায়। জমিদারের সাথী অনুজ দ্রুত গতিতে দৌড়ে জমিদারের কাছে পৌঁছায়। গ্রামে রাজেশ লোকজনকে আপনার বিরুদ্ধে উস্কানি দিচ্ছে। কি বললে? ওই সাধারণ শিক্ষকটা, ওর কি ক্ষতি করবে আমার? আপনি ওকে সাধারণ ভাববেন না। রাজেশ আর ওর পরিবার গ্রামের সব থেকে শিক্ষিত পরিবার, জানেন তো? ও শুধুমাত্র কৃষক নয়, বরং সরকারি বিদ্যালয়ের শিক্ষকও বটে। সরকারি স্কুল, সেখানে তো খুব সহজে 2-4 জন বাচ্চা যায়। রাজেশ গ্রামের লোকজনকে একজোট করছে। এখন যদি এরম হয় তাহলে তাহলে এটা আপনার জন্য বিপদ হতে পারে। কিন্তু হ্যাঁ, এটাকে কিন্তু আপনি এইভাবে ছেড়ে দেবেন না। জমিদার একটু গম্ভীর হয়ে যান। উনি ভাবতে শুরু করেন। তোমার মনে পড়ে অনুজ, বহু বছর আগে রাজেশের বাবা আমার কাছ থেকে ধার নিয়েছিল, আর আমি ওনার কাছ থেকে একটা সাদা কাগজের উপর আঙুলের ছাপ নিয়েছিলাম। হ্যাঁ সাহেব, রাজেশ তো ধার দিয়ে দিয়েছিল।
হ্যাঁ, কিন্তু ওটা তো মনে নেই তার। কিন্তু ওই সাদা কাগজটা এখনো আমার কাছে আছে। ওই কাগজের সাহায্যে আমি ওর জমি আর ওই বাড়িটা নিজের নামে করে নিতে পারি রে। সকালবেলা জমিদার নিজের লোকেদের সাথে ওখানে পৌঁছান। রাজেশ, কোথায় তুই? তোর ভাগ্যের পরীক্ষা এখন আমার হাতে হবে। রাজেশ বাইরে বেরিয়ে আসে। বিন্দিয়া আর বাচ্চারাও ঘাবড়িয়ে বাইরে চলে আসে। চিৎকার করছেন কেন? আপনি এখানে কেন এসেছেন? এই দেখো রাজেশ, তোমার বাবা এই কাগজে আঙুলের ছাপ দিয়েছিল। এই কাগজের অনুযায়ী তোমার বাড়ি আর জমি এখন আমার নামে হয়ে গেছে। এটা মিথ্যে। আমি আমার বাবার সব ঋণ শোধ করেছি। হতে পারে, কিন্তু তোমার বাবা এই সাদা কাগজটা তো আমাকে দিয়ে গিয়েছিল। এখন এই কাগজটা আইনতভাবে আমার জিতের প্রমাণ। এটা তো অন্যায় হচ্ছে, আপনি এরকমটা করতে পারেন না। অন্যায়? আইন আমার হাতে রয়েছে। তোমরা সবাই এই গ্রাম থেকে বেরিয়ে যাও, নয়তো তোমাদের অনেক ফল ভোগ করতে হবে। জমিদার আর তার লোকেরা রাজেশ আর বিন্দিয়াকে বাড়ি থেকে বাইরে বার করে দেয়। সুলেখা আর কমল এইসব দেখে কাঁদতে শুরু করে। আজকে আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া হলো, কিন্তু আমার সাহস আর সততাকে কখনো কেড়ে নিতে পারবে না ও। আমি এই অন্যায়ের প্রতিশোধ অবশ্যই নেব। রাজেশ, বিন্দিয়া, কমল আর সুলেখা জঙ্গলের রাস্তা দিয়ে শহরে যেতে শুরু করে দেয়। বিন্দিয়া হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে যায়। মা, কি হয়েছে তোমার? বিন্দিয়া, চোখটা খোলো বিন্দিয়া, বিন্দিয়া। কিন্তু বিন্দিয়া কোনো রকম প্রতিক্রিয়া দেয় না। রাজেশ বুঝতে পেরে যায় যে বিন্দিয়া এখন মরে গেছে। সে জোরে জোরে কাঁদতে শুরু করে। ঈশ্বর, আমার সততার দাম এইভাবে আমাকে দিতে হলো। আমি কিভাবে সহ্য করব? রাজেশেরও মৃত্যু হয়ে যায়। দাদা, মা বাবা আমাদের ছেড়ে চলে গেছে, এখন আমরা কি করব? আমাদের কাছে হারানোর মতন আর কিছুই নেই। কমল নিজের মা বাবার অন্ত্যেষ্টিক্রিয়া জঙ্গলেই করে দেয়। দুজন খিদে পেটে জঙ্গলে ফিরতে শুরু করে। চারদিকে শুকনো জমিন ছিল। সুলেখা, এখন আমাদের কাছে আর কি আছে রে? আমাদের বাড়ি, আমাদের জমি আর মা বাবাও চলে গেল। এখন এই পৃথিবীতে আমাদের জন্য আর কিচ্ছু নেই রে। আমরা দুজন শহরে চলে যাব। গ্রামে আর কখনো ফিরে আসবো না আমরা, কোনোদিনও না। সুলেখা তাকে উত্তর দিতেই যাচ্ছিল, তক্ষুনি কমল হঠাৎ করে কিছু দেখে। সুলেখা, ওই দেখ, ওই পাথরটা ঠিক যেন মনে হচ্ছে ও নাচানাচি করছে। সুলেখাও অবাক হয়ে তাকে দেখে। হঠাৎ করে একটা পাথর হাওয়ায় ওঠে আর নাচতে শুরু করে। চারদিকে শুকনো গাছ আর শুকনো জঙ্গল দেখে খুবই অবাক ছিল দৃশ্য। দাদা, এই শুকনো জঙ্গলে যেখানে কিচ্ছুই নেই, এই পাথরটা কি করে নাচছে? খুব আশ্চর্য ব্যাপার। তক্ষুনি ওখানে একজন সাধু প্রকট হন। এই পাথরটা থেকে শিক্ষা নেওয়া উচিত তোমাদের। এই দেখো, ও গত 5 বছর ধরে শুকনো দেখেছে, খরা দেখেছে। এই পাথরটা গ্রামের লোকজনের দুঃখ কষ্টও দেখছে, কিন্তু এই রাস্তার মধ্যে একটা আশার কিরণ রয়েছে। সেটাই হলো আসল কারণ যে ও নৃত্য করছে। কিন্তু আমরা কি করব সাধু বাবা? আমাদের কাছে সবকিছু কেড়ে নেওয়া হয়েছে তো। তোমাদের মাতা পিতার ভাগ্যে তো এটাই লেখা ছিল, কিন্তু তোমাদের ভাগ্যে লড়া লেখা রয়েছে। তোমার বাবা তোমাদের থেকে অনেক আশা রেখেছিল তো। এই পাথরের থেকে তোমাদের প্রেরণা নেওয়া উচিত। যদি এই পাথর হয়ে ও আশা না ছাড়তে পারে, তাহলে তুমি মানুষ হয়ে কি করে হার মেনে নিতে পারো? কমল আর সুলেখা সাধু বাবার কথা শুনে চিন্তায় পড়ে যায়। দাদা, বাবা তো ঠিকই বলছেন, আমাদেরকে হারা উচিত না। মা বাবার মৃত্যুর প্রতিশোধ আমাদের নিতেই হবে, আর গ্রামবাসীদের অধিকার ফেরত দেওয়াতে হবে। হ্যাঁ সুলেখা, আমি লড়াই করব। জমিদারের কাছ থেকে আমি সবকিছু কেড়ে নেবই নেব, এটা আমার প্রতিজ্ঞা। সাধু হাসেন আর চলে যান। কমল আর সুলেখা আবার নিজের গ্রামের পথে দৌড়ায়। কমল আর সুলেখা গ্রামের চৌমাথায় পৌঁছায়। আশেপাশে গ্রামবাসীরা একত্রিত হয়। কমল নিজের কথা বলতে শুরু করে। গ্রামের ভাইরা, লোকেরা, এখন ভয় পেলে চলবে না। এই জমিদার যে আপনাদের কাছ থেকে আমাদের জমি, আপনাদের কষ্ট, আমাদের সম্মান কেড়ে নিয়েছে, সে আমাদেরকে আর চুপ করে রাখতে পারবে না। এই লড়াইটা শুধু আমার নয়, এই লড়াইটা আমাদের সবার। আমাদেরকে একজোট হতে হবে। গ্রামের লোকেরা এক এক করে সহমতি জানায়। হ্যাঁ,
তোমরা দুজন ঠিকই বলেছ। আজকে যদি আমরা দাঁড়িয়ে লড়াই না করি তাহলে আমাদের পরের জন্ম তো এরকম ভাবেই চলবে, তাই না? আমি তোমার সঙ্গে রয়েছি। কমল সুলেখা জমিদারের বাড়ির দিকে এগোয়। বাড়ির বাইরে অনুজ আর জমিদারের গুন্ডা দাঁড়িয়ে থাকে। অনুজ তাদেরকে আটকানোর চেষ্টা করে। এই দাঁড়াও, এরপর যদি কেউ হাভেলির দিকে ঢুকেছো না তাহলে তোমাদের অবস্থা টাইট করে দেবো। হ্যাঁ অনুজ, আজকে গ্রাম জেগে উঠেছে, তোমার হুমকিতে আর কেউ ভয় পাবে না, বুঝেছো? গ্রামবাসীরা অনুজকে ধাক্কা মেরে দেয় আর বাড়ির ভেতরে ঢুকে যায়। জমিদার গ্রামবাসীদের দেখে অবাক হন। এইসব কি করছো তোমরা? হ্যাঁ, তোমরা জানো না যে আমি কে? হ্যাঁ, আমরা জানি তুমি সেই যে আমাদের মা বাবাকে মেরেছো, আমাদের বাড়ি থেকে বার করে দিয়েছো, কিন্তু এখন তোমার সময় শেষ হয়ে গেছে। গ্রামবাসীরা জমিদারকে ঘিরে দাঁড়ায়। কমল গ্রামবাসীদেরকে জমিদারের দেওয়া কাগজ দেখায় আর বলে যে এই কাগজটা কোর্টে জমিদারের বিরুদ্ধে প্রমাণ হিসেবে দেওয়া হবে। জমিদার ভয় পেয়ে যায়। আমি যা করেছি সেটা লোভে করেছি, তোমায় ক্ষমা করব না। তোমার অপরাধের শাস্তি তোমাকে আইনতভাবে দেবই আমরা। গ্রামবাসীরা জমিদারকে ধরে পুলিশের হাওয়ালায় করে দেয়। জমিদারের বাড়ি জমিন গ্রামবাসীদেরকে ফিরিয়ে দেওয়া হয়। এখন কমল আর বিন্দিয়াকে বলে ওঠে, একটা পাথরের থেকে শিক্ষা পেয়েছি আমরা যে যতক্ষণ আমরা নিজেদের পুরোপুরি ছাড়ি না ততদিন আশা কখনো শেষ হয় না। ওই পাথরটা 5 বছর ধরে নৃত্য করতে থাকে খরা অবস্থাতেও, কিন্তু আমরা হার মেনে নিয়েছিলাম। আজকে আমরা আমাদের মা বাবার নাম আবার ফিরিয়ে নিয়ে এসেছি, ওনাদের জমি সম্মানও ফিরিয়ে এনেছি। আমাদের এটা মনে রাখা উচিত যে প্রতিটা সংঘর্ষে নৃত্য করে পাথরের মতন কখনো থেমে থাকা উচিত না, কখনো না। নিজের দাদার কথা শুনে সুলেখার চোখে জল চলে আসে, কারণ কমল একদম ঠিক বলেছিল।